ছেলেটার সাথে তোমার কি? তাতে তোমার কি? মনে রেখো, আমি এখন আর তোমার বউ নই, আনাফ। এই ছেলেটার জন্যই আমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলে, তাই না? যেখানে সেখানে হুটহাট আমাকে দাঁড় করিয়ে প্রশ্ন করাবে না, আনাফ। ইউ আর এমব্রেসিং মি। ইতির বদলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিল না আহনাব। নিজের অজান্তে ডিপ্রেশনের শিকার হয়ে যায় সে। প্রাণপ্রিয় ভাইয়াকেও এভাবে ভেঙে পড়তে দেখে সাফা তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলেছিল, ইতিকে ভুলে যাও ভাইয়া। যে মানুষটা তোমার উপরে চিট করলো, তার জন্য কষ্ট পাওয়ার কোনো মানে হয়? ভালোবাসি তো এখনো, কি করব বলো? ও তোমার ভালোবাসার যোগ্য নয় ভাইয়া। যোগ্য অযোগ্যের বিচার করে ভালোবাসা গেলে বোধহয় ভালোই হতো। এই পৃথিবীতে ব্যয়হা মনগুলো অযোগ্যদেরই ভালোবেসে যায়। আহনাবের মনটা ততদিনে বড্ড অস্থির হয়ে উঠেছিল, বেপরোয়া হয়ে উঠেছিল তার চিন্তাগুলো। ইতির সঙ্গে কথা বলার জন্য মনটা ছটফট করে যাচ্ছে অনবরত। তবে ইতি না রিসিভ করছে তার ফোন কল, না দিচ্ছে দেখা করার সুযোগ। সেদিন কাঁধে সাদা একটা টোট ব্যাগ ঝুলিয়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল ইতি। আনাপ আচমকা সবেগে পেছন থেকে এসে তার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে চেপে ধরল দেওয়ালের সঙ্গে। ইতি এতটাই অবাক হলো যে বিস্ময় স্পষ্ট ফুটে উঠল তার চোখে মুখে। মৃদু ধাক্কায় আহনাবকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। আহনাবের চোখে মুখে একরাশ অস্থিরতা, প্রশ্নের জবাব পাওয়ার আকাঙ্ক্ষা। আহনাব ব্যাকুল কণ্ঠে বলল, আজ তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে ইতি। সত্যি করে বলো, কেন ছেড়ে গেলে আমাকে? না, তার আগে বলো, কেন এসেছিলে আমার জীবনে? শান্তশিষ্ট আহনাবকে এই প্রথম পাগলামি করতে দেখে রীতিমতো বনে গেল ইতি। তার বিস্ময় উপেক্ষা করেই আহনাব বলল, আমি তো চাইনি তোমাকে। কেন পাগল করা ভালোবাসা ডোবালে আমাকে? আমাকে ভালোবাসায় পাগল করে কেন আমার জীবন থেকে চলে গেলে? কেন করেছিলে এসব? আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নাকি আমার সম্পত্তি পাওয়ার লোভে? আচমকা ইতি সজোরে আহনাবের বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল তার হাতের শক্তপোক্ত বাঁধন থেকে। আহনাব টাল সামলাতে না পেয়ে পিছিয়ে গেল কয়েক পা। তোমাকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলাম, আনাফ। তুমি কল্পনাও করতে পারবে না এখন আমি কি করব। লম্বা লম্বা পা ফেলে ইতি চলে গেল আহনাবের সামনে থেকে। সিঁড়ি বেয়ে নেমে ঝড়ে গতিতে পা বাড়ল ভাইস চ্যান্সেলরের কক্ষে। ভিসি সাহেব আয়সী ভঙ্গিতে কয়েকজন অতিথির সঙ্গে আলাপ করছিলেন। ইতিকে দেখে যার পরনেই বিরক্ত হলেন সে। তার বিরক্তি আমলে না নিয়ে ইতি অগ্নিকণ্ঠে বলল, আমাদের ফিজিক্যাল ডিপার্টমেন্টের লেকচার আনাফ আমির একটু আগে 3 তলার করিডোরে আমাকে অ্যাসলট করার চেষ্টা করেছে। সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা হলো সত্যি ফিজিক্সের লেকচারার আহনাব আমির মাস্টার্স ফাইনাল সেমিস্টারের ছাত্রী ইতিকে আচমকা পেছন থেকে এসে দেওয়ালের সঙ্গে চেপে ধরেছে। ইতি ছাড়া পেতে চাইছে, কিন্তু আহনাব তাকে শক্ত করে চেপে ধরে অস্থির কণ্ঠে কি যেন বলছে। আহনাবকে জরুরি তলব করা হলো ভিসির রুমে। যখন সে জানতে পারল তার বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ করেছে ইতি, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। একটা মানুষ কতটা নিচে নেমে গেলে এমন ভয়ঙ্কর মিথ্যা অভিযোগ করতে পারে তার বিরুদ্ধে? এতকাল চেপে রাখা সত্যিটা অবশেষে বলেই দিল আহনাব। ইতি আমার স্ত্রী, 2 বছর আগে বিয়ে হয়েছে আমাদের। এবার ভিসি সাহেবের অবাক হওয়ার পালা। খুবই স্বাভাবিকভাবে তার মনে প্রশ্ন জাগে, একটা মেয়ে তার স্বামীর বিরুদ্ধে অ্যাসলেন্টের অভিযোগ আনবে কেন? ইতি বুঝতে পারছিল নিজের বিছিয়ে রাখা জালে নিজে ফেঁসে যাচ্ছে সে। একবার তার মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হবে তাকে। এতদিনে বন্ধু মহলে তৈরি করা সুনাম মুহূর্তেই হয়ে যাবে ধূলিসাৎ। ইতি দৌড়ে গিয়ে ক্যাম্পাসে জড়ো করলো ছাত্রছাত্রীদের। মূল্য ভবনের সিঁড়ির উপরে দাঁড়িয়ে অজয় কাঁদতে শুরু করলো। তার কান্না দেখে জড়ো হয়ে গেল আরো অনেক ছাত্রছাত্রী। বেশিরভাগের হাতে মোবাইল ফোন। বাঙালির তো এই এক স্বভাব। ঘটনার আদ্যপ্রান্ত বুঝে ওঠার আগে তার পকেট থেকে মোবাইল এসে পড়বে হাতের মুঠোয়। বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার তো দূরে থাক, আদৌ সে বিপদে পড়েছে কিনা বুঝে ওঠার আগে ধারণ করা চাই তার ভিডিও। ইতি তার সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের স্রোতকে উদ্দেশ্য করে অজয়ে কাঁদতে লাগলো। সেই কান্না সত্যি ছিল কিনা মিথ্যা কে জানে। একটা মানুষ মিথ্যা মিথ্যি অমন তীব্রভাবে অশ্রু ঝরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে পারে। অবশ্য কান্না সত্যি হবার তো কোনো আশঙ্কা নেই। এর অর্থ তবে একটাই, ইতি বরাবরই পাকা অভিনেত্রী।
কয়েক ছাত্রছাত্রী একযোগে জিজ্ঞেস করলো তাকে কি হয়েছে। প্রতি উত্তরে ইতি আরো জড় গতিতে কেঁদে পড়ল। 2 বছর ধরে আমার সাথে অন্যায় হয়ে আসছে। আমি প্রাণের ভয়ে চুপ করে ছিলাম। আজ আর চুপ করে থাকবো না, সবাইকে সব জানিয়ে দেব। ইতির বলা এই কয়েকটি বাক্যর প্রবল আলোড়ন সৃষ্টি করলো ছাত্রছাত্রীদের মাঝে। সকলের কৌতূহল বেড়ে গেল এক লাফে। হাতে গোনা যে কয়েকজন ইতি ভিডিও রেকর্ড করছিল না, তাও শেষমেশ ধৈর্য হয়ে পকেট থেকে মোবাইল বের করলো। আপনাদের আনাফ স্যার সেই প্রথম থেকে আমার দিকে খারাপ নজরে তাকাতো। প্রতিবাদ করলে যদি ভার্সিটি থেকে বিতরতি হই, এই ভয়ে মুখ বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আর না। আজ সব সত্যি জানিয়ে দিব আপনাদের। আনাফ স্যার আমাকে কুপ্রস্তাব দেয়, আমি মানা করে দেওয়ায় সে আমার সাথে জোর জবরদস্তি করে। আমি যাতে এর প্রতিবাদ না করতে পারি, তাই সাথে সাথে জোর করে আমাকে বিয়ে করে। ঢাকায় আমার কোনো আত্মীয় স্বজন নেই বলে কেউ আমাকে বাঁচাতে পারেনি। 2 বছর ধরে এই জানোয়ার লোকটা বিয়ে নামে আমার সাথে অন্যায় করে আসছে। আমি সাহস করে শেষমেশ তাকে ডিভোর্স দিয়েছি। এখনো নানাভাবে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, সবাইকে নাকি জানিয়ে দেবে আমি দুশ্চরিত্রা। রীতিমতো শোরগোল পড়ে গেল চারিদিকে। ছাত্রছাত্রীরা রাগে ফেটে পড়ে জড় হলো ফ্যাকাল্টি রুমের সামনে। যে করেই হোক আনাপ আমিকে ক্যাম্পাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে তারা। এদিকে তাদের ধারণ করা ভিডিও নিমিষে ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটা ভিডিও যে কত দ্রুত ফেসবুকে ভাইরাল হতে পারে, এই ভিডিও তার প্রমাণ। ইতির অজরে কাঁদতে কাঁদতে বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে ফেসবুক জুড়ে। গ্রুপ ছড়িয়ে গেল এই একটা ভিডিও। সকলের একটাই কথা, আহনাফের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের মধ্যে শুরু করলো তুমুল আন্দোলন। গভর্নিং বডি আহনাফের কথা শোনার প্রয়োজন বোধ করল না। তাকে 1 ঘন্টার মাথায় সাময়িক বরখাস্ত করা হলো। জীবনের বহু সংকটের মুখোমুখি হয়েছে আহনাফ। এই ইতির তো না জানি কত শতবার আঘাত দিয়েছে তাকে, তবে কোনোবারই নিজেকে এতটা অসহায় মনে হয়নি। কষ্টের থেকেও তার মাঝে যে জিনিসটা সব থেকে বেশি কাজ করছিল সেটা হলো বিস্ময়। তার কি গুরুতর কোনো দোষ ছিল? দোষ তার ছিল একটাই, ইতিকে ভালোবাসা। ভালোবাসার কারণে আজ তার মুখোমুখি হতে হলো তীব্র অপমান আর যন্ত্রণার। ক্যাম্পাস জুড়ে ছাত্রছাত্রীরা মানববন্ধন শুরু করে দিয়েছে। ইতির ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি করায় কয়েকজন সাংবাদিক এসে জড়ো হলো ইউনিভার্সিটির সামনে। ক্ষিপ্ত জনতার এক ভাগও এসে জড়ো হয়েছে আহনাফের শাস্তির দাবিতে। আহনাফের কয়েকজন কলিগ সাবধানে পেছনে গেট দিয়ে তাকে বের করে দিল। যে কোনো মুহূর্তে ক্ষিপ্ত জনতা জড়ো হতে পারে তার উপরে। গাড়িতে উঠে আহনাফ দেখল তার মোবাইলে নতুন একটি মেসেজ ইতির নম্বর থেকে। আশা করি এরপর কোনোদিন আমার সঙ্গে কথা বলার সাহস তুমি করবে না। আহনাফ চাইলেই পারত এই মেসেজটা গভর্নিং বডির সদস্যদের দেখাতে কিংবা ফেসবুকে উন্মুক্ত করে দিতে, কিন্তু আহনাফ সেসবের কিছুই করল না। তীব্র হাহাকার চারিদিক থেকে ঘিরে ধরল তাকে। এই প্রথম সে উপলব্ধি করল ইতি কোনোদিন ভালোবাসেনি তাকে। ভালোবাসার নামে খেলেছে তার জীবনটা নিয়ে। আর আহনাফ বোকার মতো ভালোবেসেই গেছে তাকে। বাড়ি ফিরে আহনাফ ঘরেই বসে রইল সারাদিন। সাবার সেদিন ইউনিভার্সিটিতে কোনো ক্লাস ছিল না। বান্ধবীদের সঙ্গে ঢাকা থেকে একটু দূরে 300 ফিটে বেড়াতে গিয়েছিল সে। ফেসবুকে ঢুকে আচমকা ইতির ওই মিথ্যায় ভরা ভিডিওটা দেখে মাঝপথে ইউটার্ন নিয়ে বাড়ি ফিরে আসে। তাদের বাড়ির সামনে তখন প্রচুর মানুষের ভিড়। বেশিরভাগই তাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। কারো কারো হাতে লম্বা সব ব্যানার, তাতে লেখা লম্পট আহনাফ আমিরের ফাঁসি চাই। সাবার বুকটা ধক করে কেঁপে উঠল। ভিড় থেকে কোনো মতে গাড়ি নিয়ে ঢুকলো সে বাড়ির ভেতরে। ফাহমিদা বেগম এবং আমির সাহেবের চিন্তায় মুখগুলো দেখলো সে সবার আগে। সাবা উদ্বিগ্ন উৎকণ্ঠিত স্বরে বলল, মেয়েটা আহনাফের সর্বনাশ করে ছাড়লো। আহনাফ না কি ওকে জোর করে বিয়ে করেছিল? এই দুটো মানুষকে শুরু থেকে দেখে আসছে সাবা। ইতির পাগলামি, আহনাফের পাপার তৃষ্ণা, কোনো কিছুই অজানা নয় তার। ইতির এই পাগলামির জন্যই তো আহনাফ বিয়েটা করেছিল, যত করেনি। ইতি ছুটে গেল ভাইয়ের ঘরের সামনে। 2-1 বার দরজায় টোকা দিতে পেরিয়ে এলো আহনাফ। চির হাস্যোজ্জ্বল ছেলেটাকে এতটা নিস্তেজ হয়ে পড়তে কখনো দেখেনি সাবা। মনে হচ্ছিল যেন প্রাণ নেই তার মাঝে। দরজা খুলে দিয়ে আহনাফ দুর্বল ভঙ্গিতে গিয়ে বসলো বিছানার এক পাশে। সাবা তার পাশে গিয়ে বসলো। রাগে কষ্টে হাত পা রীতিমতো থরথর করে কাঁপছে তার।
অথচ আহনাফ বড্ড স্বাভাবিক। স্বাভাবিক, অবশ্য স্বাভাবিক বলে ভুল হবে, প্রাণহীন। কিসের কেস? মানহানির কেস। তোমার নামে কত বড় একটা অ্যালিগেশন এনেছে বুঝতে পারছো ভাই? ও, অ্যালিগেশন দিয়েই কি সেটা সত্যি হয়ে যাবে? সাবা অবাক হয়ে দেখল তার ভাইয়াকে। ইতির কাছ থেকে এতটা আঘাত, এতটা অপমান পাওয়ার পরও কোনো রাগ নেই তার মাঝে। ভাইয়া প্লিজ আমার কথাটা শোনো। তুমি এক্ষুনি আমার সাথে থানায় যাবে। না সাবা, আমাকে এটা করতে বলিস না। কেন ভাইয়া? তুমি এখনো ওই মেয়েটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছ? এখনো? সাবার চোখ দুটোতে জল টলমল করছে। ভাইয়ের প্রতি এই অন্যায় অভিযোগ সহ্য করার সম্ভব হচ্ছে না তার পক্ষে। অথচ আহনাফ শীতল ভঙ্গিতে তার চোখের জলগুলো মুছে দিয়ে বলল, প্রস্তায় তো সেই শুরু থেকেই করে যাচ্ছি, শুরু থেকেই ভুল করে আছি, আজ না হয় আরেকবার ভুল করলাম। সাবা বুঝতে পারল না কি করবে সে, কি করে ভাইকে বোঝাতে ইতির বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে। বড্ড ভেঙে পড়েছে মানুষটা। তার মস্তিষ্ক নির্ঘাত আর 10টা স্বাভাবিক মানুষের মতো কাজ করছে না। সাবা কিছু একটা বলতে যাবে, তার আগে আহনাফ তার কাঁধে হাত রেখে বলল, তুই যা, বাবা মা সামলা, আমি ঠিক আসছি। কেন ইতিকে ক্ষমা করছো ভাইয়া? নিজেকে ক্ষমা করেছিস সাবা? এদিকে শুরু থেকে প্রশ্রয় দিয়ে যে ভুলটা করেছিলে সে ভুলকে ক্ষমা করার চেষ্টা করছিস? আহনাফের এই কথাটার মানে সেই মুহূর্তে বুঝতে পারেনি সাবা। আহনাফকে একা থাকতে দি বাবা মেয়ের সঙ্গে বসার ঘরে বসে রইল সাবা। সকলের মাঝে অদৃশ্য একটা ভয়, অজানা এক শঙ্কা। কিসের ভয় তার নিজেরাও জানে না। দিন গড়িয়ে সন্ধ্যা হবার সাথে সাথেই বাড়ির বাইরে ভিড় কমতে থাকে। দু একজন এখনো আছে, তবে তাদের মাঝে আন্দোলনের কোনো প্রাণবণতা নেই। বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের মাঝে আড্ডা দিয়ে যাচ্ছে, কিংবা বলা ভালো আহনাফ আমিরের চরিত্রহীনতা নিয়ে আলোচনা করছে। মনের মাঝে একরাশ কালো মেঘ নিয়ে ফাহমিদা বেগম রান্না করতে গেলেন। সাবাও গেল তার পিছু পিছু তাকে সাহায্য করতে। তা দুজনে একসঙ্গে রান্নাঘরে এলে পুরোটা সময় গল্পেই মেতে থাকে। তবে আজ কারোর মুখেই কোনো কথা নেই। ওদিকে আমির সাহেব আত্মীয় স্বজনদের একের পর এক ফোন কল সামলাতে ব্যস্ত। ফাহমিদা বেগম রাতের খাবারের জন্য ছেলেকে ডাকতে তার ঘরের দরজায় টোকা দিলেন। একবার, বেশ কয়েকবার। অপর প্রান্ত থেকে কোনো সারশব্দ নেই। ভয়ত ভঙ্গিতে তিনি ডাক দিলেন স্বামী কন্যাকে। সাবা দ্রুত পায়ে ভাইয়ের ঘরের সামনে এসে দরজায় অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছে। মুখে অনবরত অস্থির কণ্ঠে বলে যাচ্ছে, ভাইয়া দরজাটা খোলো। আমির সাহেব ইতিমধ্যেই ফোন বের করে কাকে কাকে যেন ফোন করতে শুরু করেছেন। সাবা বেকুল কণ্ঠে বলল, বাবা, ভাইয়া দরজা খুলছে না কেন? আমির সাহেব মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে সবেকে কাঁধের ধাক্কায় দরজার লক ভাঙতে ব্যস্ত হয়ে পড়লেন। বার কয়েক তিনি দরজার ওপরে এসে খুলতেই পড়ে গেল লক। দ্রুত পেয়ে দরজা ঠেলে ঘরের ভেতরে পা রাখতেই থমকে দাঁড়ালো সাবা। তার হৃদয়টা কয়েক দফায় মোচড় দিয়ে উঠল। শ্বাস প্রশ্বাস তো বন্ধই হয়ে গেল। দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না তার পক্ষে। পা দুটো থরথর করে কাঁপছে। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে চির হাস্যোজ্জ্বল প্রাণ চাঞ্চল্য ঠাসা আহনাফ। তার চোখে হাসি নেই, চোখে স্নিগ্ধতা নেই, চোখ দুটো উল্টে আছে, ঠোঁট কালচি বর্ণ ধারণ করেছে, পায়ের পাতা নীলাভ হয়ে উঠেছে। নিজেকে আর ধরে রাখতে পারল না সাবা। ঠিক সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। শূন্য হাইওয়েতে দাঁড়িয়ে আছে একটি মাত্র গাড়ি। গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাবা। ভাইয়ের মৃত্যুর 6 মাস পেরিয়ে গেছে, অথচ আজও স্বাভাবিক হতে পারেনি মেয়েটা। হঠাৎ হঠাৎ যখন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত আহনাফের মলিন মুখটা ভেসে ওঠে, চোখের সামনে হৃদয়টা কয়েক দফায় মোচড় দিয়ে ওঠে। ইন্দ্রিয়গুলো সব এলোমেলো হয়ে যায়। আহনাফ বাস্তবতার সঙ্গে লড়াই করার সাহস করে উঠতে পারেনি বলেই বিদায় নিয়েছে পৃথিবী থেকে। বদলে দিয়ে গেছে সাবাকেও। আগে সে প্রাণবন্ত মেয়েটি সে আর নেই। আগের মতো বান্ধবীদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়ায় না, ঘুরে বেড়ায় না। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে সাবা। বাবা মায়ের সঙ্গে নিজের বাড়িতে থাকাও তার কাছে হয়ে উঠেছে অসহনীয়। বাড়ির প্রত্যেকটা ঘরে যেন আহনাফের স্মৃতি লেগে আছে। আহনাফের ঘরটার পাশ দিয়ে হেঁটে গেলেও সাবা স্পষ্ট দেখতে পায় সেই ভয়ানক দৃশ্য। পরিবারে এর আগেও মৃত্যু দেখেছে সাবা। নানা নানির মৃত্যু, বড় চাচার মৃত্যু। তবে আহনাফের মৃত্যুটা তো 8-10টা মৃত্যুর মতো নয়। যে মানুষটার এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ছিল না, সে চলে গেল। সিলিংয়ে ঝুলে পড়ার আগ মুহূর্তে পর্যন্ত কতটা তীব্র কষ্ট পেতে হয়েছে
আহনাফকে। ভাবলেই শিউরে ওঠে সাবা। আহনাফের চলে যাওয়ার পর তার বাবা মাও নিহাত কম ভেঙে পড়েনি। এক সন্তানকে হারিয়ে বুকের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়। তবে যে আছে তাকে যথাসাধ্য আগলে রাখতে শুরু করেন দুজনে। ভেঙে পড়া সাবাকে সামলাতে আহনাফের নামটা উচ্চারণ করা বন্ধ করে দেন তারা। বাড়ি থেকে তার সমস্ত ছবি স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলেন। ভাইয়ের কথা মনে পড়লেই তার যে আদরের বোনটা উদ্ভ্রান্ত হয়ে যায়। কিছুতেই কাজ হলো না। অফিস থেকে ফিরে যতটা সময় সাবা বাড়িতে থাকে ততক্ষণ যেন ডুবে থাকে তীব্র হাহাকারে। হঠাৎ আমির সাহেব সংস্পর্শে এলেন বাল্যবন্ধু শাহজাহান সাহেবের সঙ্গে। লোকটা মৃত্যুর পথযাত্রী। তার শেষ ইচ্ছা ছেলের বিয়ে দিয়ে যাবেন। বাল্যবন্ধুর শেষ ইচ্ছা পূর্ণের তাগিদে নয়, বরং মেয়েটাকে নতুন একটা জীবন দেওয়ার উদ্দেশ্য আমির সাহেব তড়িঘড়ি করে তার বিয়েটা দিয়ে দেন শাফকাতের সঙ্গে। বিয়ের পর সাবার বিক্ষিপ্ত মনটা একটু হলেও শান্তি তো পেয়েছে। শাফকাতের উপর বিরক্তির কারণেই হোক, তার চিন্তাভাবনা অনেকটা অংশ জুড়েই এখন সে। না হলে সারাক্ষণ ভাইয়ের প্রতি হওয়া অন্যায় নিয়ে মস্তিষ্কে গবেষণা চালাতে চালাতেই পাগল হয়ে যেত সাবা। হঠাৎ সাবার পাশে এসে দাঁড়ালো শাফকাত। দুজনের মুখে কোনো কথা নেই, আর চোখে বার কয়েক সাবাকে দেখছে শাফকাত। মেয়েটা যে কতটা ভেঙে পড়েছে তা স্পষ্ট ফুটে উঠেছে তার চোখ দুটোতে। সাবা উপরে উপরে এমন একটা ভাব করে যেন যথেষ্ট শক্ত সামর্থ্য সাহসী একটা মেয়ে সে, অথচ ভেতরে ভেতরে তার মতো কোমল মনের মানুষ আর দ্বিতীয়টি নেই। শাফকাতের মনে সুপ্ত একটা ইচ্ছা ফুটে উঠল। ইচ্ছে হলো মেয়েটাকে আগলে ধরে তার ভেতরকার সমস্ত কষ্টগুলো দূর করে দিতে। ইচ্ছাটা ইচ্ছার মাঝে সীমাবদ্ধ রইল, বাস্তবে রূপ পেল না। বিয়ের দিনই আমির সাহেব শাফকাতকে সতর্ক করে বলেছিলেন সাবাকে যেন তার ভাইয়ের সম্বন্ধে কোনো প্রশ্ন না করা হয়। শাফকাতও খেয়াল রেখেছে বিষয়টার প্রতি। সে বা তার পরিবারের কেউই সাবাকে তার জীবনের এই যন্ত্রণাদায়ক অধ্যায় নিয়ে কিছুই জিজ্ঞাসা করেনি। কেন যে এমপি নিয়াজ সাহেবের সঙ্গে কথোপকথনে জড়াতে গেল শাফকাত? লোকটার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। সাবাকে জিজ্ঞেস করে বসেছে, আপনারা কয় ভাই বোন? যে মানুষটা ভিতরে ভিতরে তীব্র মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে, ছোট্ট একটা শব্দ যথেষ্ট তাকে সেই যন্ত্রণার স্রোতে ভাসিয়ে দিতে। সাবার ক্ষেত্রে তার ভাইয়ের নামটাই তার সকল যন্ত্রণার সূচনার মূল। শাফকাত হঠাৎ লক্ষ্য করলো একটু পর পর মৃদু কেঁপে উঠছে সাবা, যেন দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তার পক্ষে। তুমি ঠিক আছো? হ্যাঁ। কাঁপছো কেন তাহলে গরমের মধ্যে? সাবা চুপ করে রইল কয়েক মুহূর্ত। কিছুক্ষণ আগে তার ভেতরে ভেতরে যে ঝড় বয়ে গেল তার রেশ এখনো লেগে আছে পুরো শরীরে। ভাইয়ার কথা মনে পড়লে আমি ট্রমাটাইজ হয়ে যাই। চোখের সামনে ওর। থাক, বলতে হবে না, বুঝেছি। বড্ড অসহায় লাগছে সাবার নিজেকে। এতটা অসহায় বোধ হয়নি এর আগে। আগে কখনো সমস্যায় বলে সাবা যে মানুষটার কাছে ছুটে যেত, সেই মানুষটা তো আর নেই। তোমাকে আরও স্ট্রং হতে হবে সাবা। এরকম পরিস্থিতি জীবনে আরও বহুবার আসবে। প্রত্যেকবার তোমাকে সামলানোর জন্যে আমি পাশে থাকবো না? সাবা চমকে উঠে তাকালো শাফকাতের দিকে। কেন চমকালো সে নিজেও বুঝতে পারল না, তবে চমকে তার চোখ দুটোতে জল এসে ছলছল করতে শুরু করলো। আজ ঠিক এই মুহূর্তে তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে আর একটু বিরক্তিকর অসহ্যকর বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন সাবার সব থেকে আপন মানুষটা সে। আসলেই তো বিয়ে নামক পবিত্র শব্দটাই একে অপরের সঙ্গে জড়ানোর পর থেকে তো শাফকাতই তার সব থেকে আপন মানুষটা। সাবাই বুঝে উঠতে পারেনি কেবল অরুণ ঠিকই বলেছিল। আজ পর্যন্ত সে শাফকাতকে বোঝার চেষ্টাই করেনি। কেন যেন আজ সাবার মনে হচ্ছে এই মানুষটাই পারবে তার সমস্ত যন্ত্রণাগুলো দূর করে তাকে ভরসার আশ্রয় দিতে। ওই মেয়েটার কি হয়েছিল? পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? কোথায় পালাবে? আমরা পুলিশের কাছে ওর নামে কমপ্লেন করেছিলাম। পুলিশ ওকে খুঁজতে গিয়েছিল, কিন্তু বাসায় ওকে পায়নি। ভাইয়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টের সব টাকা তুলে উধাও হয়ে যায়। শাফকাত লক্ষ্য করলো আবারও ঘোলাটে হয়ে আসছে সাবার দৃষ্টি, আবারও ভারী হয়ে উঠছে তার নিঃশ্বাস। চলো বাসায় যাই। ড্রাইভিং সিটে বসে শাফকাত লক্ষ্য করলো সাবার চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। দিনভর দৌড়ঝাঁপ করেছে মেয়েটা, তাকে পার্টিতে নিয়ে যাওয়াটাই ভুল হয়েছে। সাবার চোখ দুটো বুঝে গা এলিয়ে দিল প্যাসেঞ্জার সিটে। সাবা, হুম। বড্ড মায়া লাগলো শাফকাতের। ক্লান্তি দিতে কষ্টে কেমন নিস্তেজ হয়ে পড়েছে মেয়েটা।
এমন সাবাকে দেখে তো অভ্যস্ত নয় সে। তার চোখে রাগের ঝগড়াটে সাবেক মানানসই সূক্ষ্ম হাসি ফুটে উঠল শাফকাতের ঠোঁটে কোণে। হাসিটা দ্রুত মুছে ফেলে শাফকাত বলল। সিট বেল্টটা বাঁধো। সাবা তৎক্ষণাৎ চোখ দুটো মেলে কম্পিত হাত দুটো বাড়িয়ে দিল সিট বেল্টের দিকে। সিট বেল্ট বাঁধারও সময় তার হাত দুটো অনবদ্য কাঁপছে। তাকে এমন বিপাকে দেখে শাফকাত নিচে এগিয়ে এলো, সাবার উপর ঝুঁকে পড়ে যত্ন নিয়ে বেঁধে দিল সিট বেল্ট। আঁকবো অবাকর বিষয় হলো, বিন্দুমাত্র অস্বস্তি লাগলো না সাবার, বরং শাফকাতের শরীর থেকে ভেসে আসা কড়া পারফিউমের জ্ঞানে মাতোয়ারা হয়ে চোখ দুটোতে ঘুম এসে জায়গা করে নিল। শাফকাত গাড়ি স্টার্ট দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে গভীর ঘুমিয়ে তলিয়ে গেল সাবা। শাফকাতের একবার ইচ্ছে হলো গাড়িটা কোনো সুবিধাজনক জায়গায় পার্ক করে দীর্ঘক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকতে। ঘুমন্ত সাবাকে এর আগে কখনো দেখেনি শাফকাত। মেয়েটার ঘুমন্ত মুখটার মাঝে এত মায়া কি জানতো। ইচ্ছাটা দমিয়ে রেখে ড্রাইভ করে এসে বাড়ির সামনে গাড়িটা থামালো শাফকাত। সাবার চোখে মুখে গাঢ় ঘুম। গাড়ি থেকে নেমে যাওয়ার পরও ঘুম ভাঙল না তার। সাবা, সাবা। তবুও কোনো প্রকার হেলদোল নেই সাবার মাঝে। শাফকাত এবার সাবার বাহুতে হাত টেকে মৃদু ধাক্কা দিয়ে বলল, সাবা, এই সাবা, ওঠো, চলে এসেছি তো। কেহু বলে ঠিক একই ভঙ্গিতে ঘুমিয়ে রইল সাবা। শাফকাতের হাসি পেয়ে গেল রীতিমতো। সর্বক্ষণ যে মেয়েটা ঝগড়া করার জন্য নতুন নতুন অজুহাত খোঁজে, সে ভেতরে ভেতরে আসতো একটা বাচ্চা। ডাকাডাকি করেও যখন লাভ হলো না, শাফকাত গাড়ি থেকে নেমে পড়ল। সাবার দিকে দরজাটা খুলে তার সিট বেল্ট খুলে দিল। এরপর যত্ন নিয়ে সাবধানে কোলে তুলে নিল তাকে। শাফকাত ভেবেছিল তার কোলে ওঠার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যাবে সাবার। চোখ বড় বড় করে তাকে সে অগ্নিকণ্ঠে বলে উঠবে, কোন সাহসে আমাকে কোলে নিয়েছেন আপনি? না মানে এক্ষুনি। কিন্তু সেসবের কিছুই হলো না। সাবার ঘুম তো ভাঙলই না, বরং আরামে ঘুমের ঘরে শাফকাতের গলা জড়িয়ে ধরল সে। কয়েক মুহূর্তের জন্য যেন এলোমেলো হয়ে গেল শাফকাতের সবটা। স্বাভাবিকভাবে পা ফেলতেও ভুলে গেল সে। একটা মেয়ে এভাবে আষ্টে পিষ্টে কোনো পুরুষের গায়ে লেপ্টে থাকলে সেই পুরুষের পক্ষে নিজেকে নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন। তবু কঠিন কাজটা করে শাফকাত সাবাকে কোলে নিয়ে পা বাড়ালো তার ঘরের দিকে। সাবাকে বিছানায় নামিয়ে রাখতেই সে বাচ্চাদের মতো দুদিকে হাত ছড়িয়ে দিল। শাফকাত তৎক্ষণাৎ বেরিয়ে যেতে নিতেই অজান্তেই আটকা পড়ে গেল। তার পথে বাধা হয়ে দাঁড়ালো সাবার মায়ামাখা ঘুমন্ত মুখটা। শাফকাত বিছানায় সাবার পাশে বসলো, ঘোরগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কতক্ষণ তার হিসেব নেই কারোর কাছে। হঠাৎই শাফকাতের মনে যে ইচ্ছাটা জেগে উঠল, তার নিতান্তই ভয়ঙ্কর। সাবা কোনো মতে টের পেলে নির্ঘাত রেগে অগ্নিমূর্তি ধারণ করবে, করুক গিয়ে। শাফকাত আলম কাউকে ভয় পায় নাকি? নিজের অজান্তেই শাফকাত তার শীতল ঠোঁট দুটো ছোঁয়ালো সাবার কপালে। তার মৃদু স্পর্শে কেঁপে উঠল সাবা। তবে তার ঘুম ভাঙল না। একেবারে লোভ বেড়ে গেল শাফকাতের। আরও একবার ঠিক একই কাজ করলো, তবে এবারের চুমোটা আর একটু গাঢ়। এবারও ঘুম ভাঙল না সাবার। শাফকাতের সাহস লোভ দুটোই বেড়ে আকাশচুম্বী। একটা একটা করে না জানি কতগুলো কারো চুমুতে সে ভরিয়ে দিল সাবার মুখটা। তবু যেন তৃষ্ণা মিটছে না। শাফকাত বুঝি এবার প্রেমে পড়ে গেল। সকাল সকাল বাগানে পা রাখতেই একখণ্ড স্নিগ্ধতা এসে স্পর্শ করলো শাফকাতকে। সাবা বাগানে দাঁড়িয়ে তার হাতের পানির পাইপ নলে আটকে গাছগুলোতে পানি দিচ্ছে। সূর্যের আলো সরাসরি এসে পড়ছে তার মুখের উপরে, ঝলমল করছে তার মুখটা। সকালবেলা কখনো এই রূপে সাবাকে দেখেনি শাফকাত। রোজ রোজ ঘুম থেকে উঠে অফিসের জন্য তৈরি হয়ে ঘর থেকে বের হয়, ব্রেকফাস্ট করেই ছোটে অফিসের উদ্দেশ্যে। আজ তার মাঝে কোনো ব্যস্ততা নেই। পরনে ঢিলে ঢালা সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো। নিজেকে শাফকাত দেখতে পারছে না ঠিকই, তবে সে নিশ্চিত তার চোখ দুটোতে ঘোর লেগে গেছে। যে ঘর থেকে বের হবার রাস্তা তার জানা নেই। সাবার থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে আছে সে। মেয়েটা ঘাড় ঘুরিয়ে তাকালেই দেখতে পাবে তাকে, দেখবে তার ঘোর লাগা দৃষ্টি। তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই শাফকাতের। সাবার আগমনের জন্য সে প্রস্তুত ছিল না বলে হতে পারে, তবে জীবনের সে পর্যায়ে পার করে বিচিত্র নাম না জানা এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে শাফকাত। যে পর্যায়ে ভালো লাগা ছাড়া আর কিছুই নেই। যান্ত্রিকতাময় এই জীবনটা জুড়ে শাফকাত এর আগে প্রেমে পড়লেও প্রেম করেনি কখনো। কত জ্ঞান তার, দেশে কত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তার বুদ্ধিতে চলছে, অথচ মেয়েটাকে কি করে প্রেমের কথাটা বলবে সে বুঝতে পারছে না।
তাও আবার মেয়েটা তার বিয়ে করাবো। 7-5 ভাবনা রেখে সাবকাত এগিয়ে গেল সাবার দিকে। এতক্ষণে তার উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো সাবা। গতরাতে তার মধ্যকার সেই অস্থিরতা এখন আর নেই, যথেষ্ট স্বাভাবিক সে। বরাবরের মতো তাকে দেখেই বুড়ো কুচকে ফেলল না সাবা, আবার এক চিলতে হাসিও ছুড়ে দিল না। স্বাভাবিক দৃষ্টিতে তাকালো তার দিকে। সাবকাতের মুখেও কোনো কথা নেই, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে সাবাকে, বোঝার চেষ্টা করছে তার ভেতরটা। কাল রাতের ছোট্ট ওই ঘটনা না জানি কোনো অদৃশ্য জাদুর শক্তি ছিল, যা দুটো মানুষের মাঝেই সৃষ্টি করেছে ভিন্নতার এক অনুভূতি, যে ভিন্নতার কোনো সংজ্ঞা নেই। তবুও সাবকাত মনে মনে টের পাচ্ছে মেয়েটাকে এতকাল যে দৃষ্টিকোণ থেকে দেখে এসেছে সে, সেই দৃষ্টিকোণ পাল্টে গেছে। সাবাও টের পাচ্ছে এই মানুষটার জন্য এতকাল ধরে তার মনে যে রাগার বিরক্তি জমেছিল, তার নিমেষেই অদৃশ্য হয়ে গেছে। আমার কাছে আপনার একটা থ্যাংক ইউ পাওনা আছে। থ্যাংক ইউ কেন? কাল রাতে আমাকে ওখান থেকে নিয়ে আসার জন্য। সাবকাত লক্ষ্য করলো কথাটা বলার সঙ্গে সঙ্গে কেমন ফ্যাকাশ হয়ে উঠেছে মেয়েটার চোখ মুখ। ছোটখাটো একটা ধাক্কার মতো লাগলো সাবকাতের বুকের মাঝে। এমন সাবাকে তো সে দেখতে চায় না আর কখনো। কাল রাতের ভাগ্যে জুটেছিল তার হাসির এক ঝলক দেখা। হেসে ওঠা সাবার প্রশস্ত ঠোঁট দুটো, দুগালে লাল আভা, চোখ দুটো চকচকে এক আলোর খেলা, সবটাই স্থায়ী হয়ে লেগে আছে বুকের মাঝে। চোখ বুঝলেই সেই অদৃশ্য স্পষ্ট দেখতে পাই সাবকাত। কাল থেকে এখন পর্যন্ত কতবার যে সেই দৃশ্য কল্পনায় দেখে আসছে তার কোনো হিসেব নেই। যে মেয়েটার হাসি এতটা মোহনীয়, এতটা ঘোর লাগানো, তার তো উচিত সর্বক্ষণ ঠোঁটের সঙ্গে হাসি জুড়ে রাখা। তার মুখটা কেন সর্বক্ষণ মলিন হয়ে থাকবে? কাল রাতের কথা আর মনে করতে হবে না। করছি না তো। সাবার চোখ দুটো আবারও ফিরে গেল গাছের দিকে। অন্যমনস্ক ভঙ্গিতে পাইপটা হাতে নিয়ে গাছে পানি দিয়ে যাচ্ছে সে। এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল সাবকাত। ভিতরে ভেতর এক আকাশ সমান কষ্ট বয়ে বেড়াচ্ছে সে প্রতিনিয়ত। একই তো কষ্টগুলো ভার অকল্পনীয়, তার উপরে কষ্টগুলো ভাগাভাগি করে নেওয়ার কোনো মানুষ তার নেই। সাবা, হুম। প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে। এক একজনের কষ্ট এক এক রকম। তোমার কষ্টটা ভয়ঙ্কর। এই কষ্ট কখনোই মিটে যাবে না, হয়তো আজীবন থেকে যাবে তোমার সাথে। তবে এই কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে। তুমি বারবার ভেঙে পড়লে সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড কে হবে জানো? কে? তোমার ভাইয়া। সে নিশ্চয়ই কখনো তোমাকে এভাবে দেখতে চায়নি। কয়েক মুহূর্ত চুপ করে রইল সাবা। আসলে এইভাবে কোনোদিন ভেবে দেখেনি সে। মায়া তো সবসময় বলতো, তুই সবসময় হাসবি সাবা, তোর গোমরা মুখটা দেখলে আমার গা জ্বলে যায়। মানুষটা না জানি কোথায় আছে, যেখানে আছে সাবাকে দেখতে পাচ্ছে নিখাত। তার ভেঙে পড়াটাও নিশ্চয়ই কাম্য নয় তার। আজও কি সাবার গম্ভীর মলিনতা মাখা মুখটা দেখে আহনাপের গা জ্বলে যায়? হয়তো যাই, কেন জানি আজ নিজেকে অনেকটা নির্ভার লাগছে। ভাইয়ের মৃত্যুর পর থেকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মনে হয় কেউ তার বুকে ভারী পাথর চেপে ধরেছে। সেই পাথরটা নিঃশ্বাস নিতে দিচ্ছে না তাকে। কত মানুষ কতভাবে সান্ত্বনা দিয়েছে তাকে, কিছুতেই নেমে যায়নি পাথরটা। অথচ আজ বিরস কাঠিন্য ভরপুর এই মানুষটার সামান্য একটা কথাতেই যেন পাথরটা অদৃশ্য হয়ে গেল। আপনি এত সুন্দর করে কথা বলতে শুরু করলেন কবে থেকে? অনেক আগে থেকেই। তাহলে আমি টের পেলাম না কেন? ঝগড়া ছাড়া আর কোনো কথা বলেছ আমার সাথে যে টের পাবে? খিলখিল করে হেসে উঠল সাবা, কয়েক সেকেন্ডের জন্য মাত্র। তবে এই কয়েক সেকেন্ডই যথেষ্ট সাবকাত আলমকে ধ্বংস করে দেওয়ার জন্য। মনটা গত রাত থেকে দ্বিধায় ডুবেছিল, এই মুহূর্তেই শক্তপোক্তভাবে নিশ্চিত হলো আসলে সে প্রেমে পড়ে গেছে মেয়েটার। চিরকাল প্রেম নামক জিনিসটা যে তুচ্ছ মনে করে এসেছে, সময় অপচয়ের কারণ মনে করে এসেছে, সেই কিনা শেষমেশ এতটা তীব্রভাবে প্রেমের জালে বাধা পড়বে, তবুও আক্ষেপ নেই বিন্দুমাত্র। এবার কোনো ভুল মানুষের প্রেমে পড়েনি সে। নিজেকে সামলে রাখতে পারল না আর সাবকাত। সাবার হাসিটা তাকে এতটাই পথভ্রষ্ট করে ছিল যে মৃদু ধমক দিয়ে সে বলল, এই মেয়ে, এত কম হাসো কেন তুমি? কোনো ধারণা আছে তোমার হাসিটা কত সুন্দর? এখন থেকে বেশি বেশি হাসবে আমার সামনে। ধমকে বিন্দুমাত্র দমে গেল না সাবা, উল্টো মজার ছলে বলল, আপনি এমনভাবে বলছেন যেন আমি আপনার গার্লফ্রেন্ড। আপনার সামনে বেশি বেশি হাসতে আমি বাধ্য। গার্লফ্রেন্ডরা কিসে বাধ্য অবাধ্য হয় জানি না, কিন্তু গার্লফ্রেন্ডের ওপরে যারা, তারা সব কিছুতেই বাধ্য।
হঠাৎ লজ্জা পেয়ে সাফা দৃষ্টি সরিয়ে নিল অন্যদিকে। বাস্তবতাকে বিশ্বাস হচ্ছে না তার, যে মানুষটা কয়েকদিন আগেও তার কাছে ছিল পৃথিবীর সব থেকে বিরক্তিকর অসহ্যকর একজন, আজ তার সামনেই অবাধে হাসছে। লজ্জা পাচ্ছে সাবা। এসবের কিছুই সাবা ইচ্ছে করে করছে না।